সুবল, গোপাল, ওঠ বাবা, সূর্য উঠে গেছে, আর কতক্ষণ ঘুমাবি? উঠছি বাবা, আজকে জমিতে যাব তো। কালকে যে বললে ধান জমিটা নিরুতে হবে, একদিনে তো আর ৫-৬খানা জমি নিড়ানি করা যাবে না। হ্যাঁ রে, আজ ধানের জমিতে অনেক কাজ আছে, তাই তো বলছি তাড়াতাড়ি উঠে পড়। সারা দিন শুধু কাজ কাজ, একটু বিশ্রামও তো লাগে। দাদা, কাজ না করলে খাবো কি? আমাদের তো ওই কটা জমি আছে, সেগুলোও যদি চাষ না করি, বসে বসে কি আর ভাত জুটবে? চল দাদা, তাড়াতাড়ি করে মাঠে যাই, অনেক কাজ পড়ে আছে। যত দেরি করব কাজও তত কম হবে। বাবা, এইবার এই জমিগুলো থেকে যদি ভালো ফসল পাওয়া যায় তাহলে ঋণটা শোধ হয়ে যাবে। এখনো পর্যন্ত ধানের চেহারা দেখে তো মনে হচ্ছে ভালোই ধান হবে, তবে ধান পাকলে বেশি দিন ফেলে রাখা যাবে না। কখন জল ঝড় উঠে যায় তার ঠিক নাই। তাই ধান ভালোভাবে পেকে গেলেই একদিনের মধ্যেই চেষ্টা করব সব জমিগুলোর ধান কেটে ঘরে তোলার। একমাত্র তোর কারণেই আমি নিশ্চিন্ত আছি রে বাবা। তুই থাকলে আমার ভয় নেই। আমি জানি এবছর ফসল ভালোই হবে। তোর এত পরিশ্রম কখনো বৃথা যাবে না। তোর মতো এত পরিশ্রমী ছেলে যখন এই জমির কাজে হাত দিয়েছে, এই জমিতে তো তখন সোনা ফলবে। ঋণ শোধ না হয়ে যাবে কোথায়? সব কাজ যেন আমাকেই করতে হয়। আমি কাজে হাত না লাগালে ওদের কাজ যেন শেষ হয় না। দাদা, আমরা তো একসাথে কাজ করছি, সবাই মিলে একসাথে কাজ করলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে আমাদের জমির ধানগুলো আরো ভালো হবে। দাদা, তুমি যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে তুমি একবার বসো, কেননা পরিশ্রমে আমাদের সফলতা এনে দেয়। আমরা যদি পরিশ্রম না করি তাহলে কিভাবে তার ভালো ফল পাব? আর তাছাড়া আমাদের তো এই জমি ছাড়া আর কিছু থেকে উপার্জনের পথ নেই। তাই এই কাজটাই এমনভাবে করব যাতে এখান থেকে ভালো উপার্জন করা যায়, সারা বছর যেন আমাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে। আরে গোপাল, তোর দাদা সুবল তো কাজ করতেই চায় না, তারপর তুই আবার ওকে বসতে বললি? আমি বলে বলে যেটুকু কাজ করাতে চাইছিলাম, তুই আবার ওকে ওর মনের ইচ্ছা পূরণ করার জন্য গাছতলায় বসতে পাঠিয়ে দিলি। ওকেও তো কাজকর্ম শিখতে হবে। অলসতা করলে কি জীবনটা কাটানো যাবে? তোর দাদাকেও তো কাজকর্ম শিখতে হবে। তুই যেমন এত কাজ করতে পারিস, ও তো কাজ করে না বলেই আরও শিখতে পারেনি। কাজকর্ম না শিখলে সংসার চলবে কিভাবে? আমি চাই তোরা তুই ধাই কাজকর্মে পারদর্শী হয়ে ওঠিস। তোকে নিয়ে তো কোনো চিন্তা নাই, চিন্তা আমার তোর দাদাকে নিয়ে। তোর দাদা সবসময় শুধু কাজকর্ম থেকে ফাঁকি দিয়ে অলসতা করে। আরে বাবা, ছাড়ো না। দাদার হয়তো মাঠের কাজকর্ম করতে ভালো লাগে না, তাই দাদা কাজ করতে চায় না, বিরক্ত হয়ে যায়। তাই দাদাকে বললাম গাছের তলায় গিয়ে একটু বিশ্রাম নিতে। আমি তো রয়েছি কাজগুলো করার জন্য, আমি একাই এই নিড়ানির কাজ করে নিতে পারবো। তুমি শুধু দেখতে থাকো, জমিগুলো খুব সুন্দরভাবে আগাছা পরিষ্কার করে তারপর সার দিয়ে দেব। কিছুদিন পরে দেখবে ধানগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে। হ্যাঁ রে সুবল, আমি তো জানি যে তুই সব কাজ করতে পারবি, আর তোর দাদাকেও তো শিখতে হবে। যখন দুজনকার সংসার হবে তখন তো পরিশ্রম করেই নিজের সংসার চালাতে হবে। আমি ভাবছি এবার সুবলের বিয়ে দেব, কারণ আমরা মাঠে পরিশ্রম করি, আবার বাড়িতে গিয়ে ঘরের কাজ করতে হয়। এবার সুবলের একটা বউ আনতে হবে, আর এমন মেয়ে দেখতে হবে যাতে বৌমা ঘরের কাজে পারদর্শী হয়। তুমি যা ভালো বোঝো করো, আমার কোনো আপত্তি নেই। দাদা বউ আনলে তো বাড়িটা জমজমাট হয়ে উঠবে। বৌদির হাতে কত ভালো ভালো রান্না খাবো। এবার থেকে তাহলে খাওয়া দাওয়া ধরনও পাল্টে যাবে। কত ধরনের নতুন নতুন রান্না খাবো। কিছুদিন পর এরপর হরনাথ তার বড় ছেলে সুবলের সঙ্গে কমলা নামের একটি মেয়ের বিয়ে দিয়ে বৌমা করে বাড়িতে নিয়ে আসেন। বিয়ের পরের দিনে কমলা তার স্বামী সুবলকে বলে, এই বাড়িটা তো খুবই ছোট, তোমরা সবাই মিলে এই বাড়িটার মধ্যে কিভাবে থাকো? আমাদের তো কোনো অসুবিধা হয় না, আস্তে আস্তে তোমারও অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হয়ে যাবে মানে? আমি কিন্তু এইভাবে থাকতে পারবো না, আমার এখানে খুবই কষ্ট হচ্ছে। তুমি তোমার বাবা ও ভাইকে বলো অন্য কোথাও থাকার জন্য,
এই একই ঘরের মধ্যে সবাই মিলে থাকা যায় নাকি? দেখো কমলা, আমাদের তো এই একটাই ঘর, অন্য কোথাও কোথায় যাবে বলো? আসলে তুমি একটা অন্য বাড়িতে এসেছো তো, তাই তোমার অসুবিধা হচ্ছে। কিছুদিন থাকতে থাকতে তোমার অভ্যাস হয়ে যাবে। আমি আর ঘরের কোনো কাজ করতে পারবো না। আমি একা একা সব কাজ করব আর ঘরের সবাই বসে বসে খাবে। এভাবে আমি আর পারবো না। বৌদি কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। আমাকে তো বললেই পারতে। না, সবাই আমাকে দিয়ে কাজ করাতে চায়। আমাকে তো এই বাড়ির কাজের লোক পেয়ে গেছো। আরে কমলা, এত রেগে যাচ্ছ কেন? সংসারে এত রাগ করলে চলে নাকি? আমরাও তো বাইরে কাজ করি। রাগ কি আর এমনি এমনি ধরে? একা একা ঘরে সব কাজ করি। এইভাবে আর চলবে না। তোমার ভাইয়ের বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে আসো। আমি একা সব কাজ করতে পারবো না। হ্যাঁ বৌমা, তুমি ঠিক কথাই বলেছ। আমারই উচিত ছিল সুবল এবং গোপাল দুজনের একসাথেই বিয়ে দেওয়ার। দেখি, আমি গোপালের জন্য একটি ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তাহলে তোমরা দুজন বৌমা মিলেমিশে ঘরের সব কাজকর্ম করবে। তাহলে আর কোনো সমস্যা হবে না। কিছুদিনের মধ্যেই হরনাথবাবু তার ছোট ছেলে গোপালের সঙ্গে রাধা নামের একটি খুব শান্ত এবং কাজকর্মে নিপুণা মেয়ের সাথে বিবাহ দিয়ে ছোট বৌমা করে বাড়িতে নিয়ে আসেন। দিদি, আমি কি রান্না বসিয়ে দেব? আজকে কি কি রান্না হবে আমাকে বলে দাও, আমি করে নিচ্ছি। হ্যাঁ, কি রান্না হবে সে নয় আমি বলে দিচ্ছি। তবে শুধু রান্না করলেই হবে না, রান্না করার পর বাসনকোসন সব মেজে নিয়ে এসে সকলকে খেতে দিয়ে দেবে। আচ্ছা দিদি, ঠিক আছে। রাধা বাড়ির সমস্ত কাজ করার পরেও কমলা রাধাকে একদমই পছন্দ করত না এবং সে সবসময় ঘরে অশান্তি করত। এমনকি রাধা বাড়িতে আসার পর থেকেই কমলার সমস্ত কাজ থেকে একেবারেই ছুটি নিয়ে নেয়। সে দিনরাত শুধু বসে থাকে আর কিভাবে ঘরে অশান্তি করা যায় সেই নিয়েই পরিকল্পনা করতে থাকে। এইভাবেই একদিন, আমি একা ঘরের এত কাজ করব কেন? ঘরে কি শুধু আমি একা থাকি? দিদি, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি করে দিচ্ছি। তুমি বসো। না, সবাই চাই আমি একা যেন সব কাজ করি। আরে কমলা, তুমি এত চেঁচামেচি কেন করছো? তোমাকে তো আর কাজ করতে হচ্ছে না, তারপরও তুমি কেন এত অশান্তি করছো? সব কাজই তো রাধা করছে, তুমি একটু চুপচাপ বসো না। তোমার ভাই আর ভাইয়ের বউ সবকিছু দখল করে বসে আছে। সবকিছুতেই যেন ওদের অধিকার। কমলা, কি বলছো এসব? চুপ করো। যা বলছি একদমই ঠিক বলছি। তোমার বাবাকে বলো তোমার ভাই আর আমাদের সংসার আলাদা করে দিতে। আমি এইভাবে আর থাকতে পারবো না। চুপ চুপ, কমলা একদম চুপ করো, বাবা শুনলে কষ্ট পাবে। তোমরা কি আলাদা হতে চাও? না বাবা, আমি চাই না। সুবল, তুমি কি চাও সেটা বলো। আমি ভাবছি কমলা যা অশান্তি শুরু করেছে প্রতিদিন, আর ভালো লাগে না। হরনাথ তাদের সকলকে একসাথে বসে একটা আলোচনা করার জন্য বাইরের উঠোনে আসতে বলে। এই বাড়িতে আমি আর একদিনও থাকব না। আমাদের সবকিছু ভাগ করে দাও। কমলা মা, এইভাবে সংসারটা ভাঙতে দিও না। সংসার ভাঙলে সুখে থাকা যায় না। সবাই মিলে একসাথে থাকার আনন্দই আলাদা। আমি এইভাবে কষ্টে থাকতে পারবো না। আমি কষ্টে থাকার জন্য এখানে আসিনি। বৌদি, একটু চেষ্টা করো না, আমরা যাতে সবাই মিলে একসাথে থাকতে পারি। না, আমরা আলাদা হবই। কমলা, একটু ঠান্ডা মাথায় ভেবে বুঝে শুনে কথা বলো। বাবা আমাদের দুই ভাইকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। এখন আমরা আলাদা হয়ে গেলে বাবা কষ্ট পাবেন। তোমাকে আজকে ঠিক করতে হবে তুমি কার সাথে থাকবে, তোমার বাবা না আমি। সিদ্ধান্ত নাও। ঠিক আছে, তুমি যখন শুনবেই না, আমি আর কি করব। কিন্তু একটা কথা মাথায় রেখো, বিপদের সময় পাড়ার লোক আগে ছুটে আসবে না, আগে নিজের ভাই ছুটে আসবে। আর একবার আলাদা হয়ে গেলে তখন কিন্তু কাউকেই পাশে পাবে না। শোনো,
একটা কথা, এই কমলার কাউকে কখনো দরকার পড়ে না। বাবা সুবল, তুই কি সত্যি আলাদা হতে চাস? আমরা কি তাহলে আর একসাথে সবাই মিলে থাকতে পারবো না? একই ঘরের মধ্যে আনন্দ করে ভাগাভাগি করে খাওয়া কি আর হবে না? হ্যাঁ বাবা, পরিস্থিতি এমনই, আমার আর কিছু করার নেই। আমি আর তোদের একসাথে রাখতে পারলাম না। বাবা, আমি আলাদা হতে চাই না। আমার জায়গা জমি কিছুই লাগবে না, আমি চাই আমরা সবাই একসাথে থাকি। গোপাল, আমি যে আর পারলাম না তোদের দুই ভাইকে একসাথে রাখতে। দেখি কালকেই আমি পাড়ার লোকজন ডেকে তোদের দুই ভাইকে জমি জায়গা সব ভাগ বাটোয়ারা করে দেব। পরের দিন পাড়ার মরল ও গ্রামবাসীরা মিলে তাদের দুই ভাইয়ের জমি জায়গা সমান ভাগে ভাগ করে দেয় এবং পুরনো বাড়িটির হরনাথের জন্য থাকে। ওই তালতলার পাড়ের জমিটা বড় ছেলের, আর এই পুকুর পাড়ের জমিটা ছোট ছেলের। আচ্ছা কাকাবাবু, একদমই ঠিক বলেছেন, আমরা রাজি আছি। অবশেষে পাড়ার লোক ডেকে আমাদের জমি জমা ভাগ করতে হচ্ছে, এসব দেখতে আমার ভালো লাগছে না। মন খারাপ করো না রাধা, ভাগ্যে যা আছে তাই হচ্ছে। হরনাথের কাছে দুই ছেলের আলাদা হয়ে যাওয়ার মুহূর্তটা ছিল অসম্ভব কষ্টের একটা মুহূর্ত। হরনাথ গোপালকে তার জিনিস নিয়ে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করে, গোপাল, তুই কি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিস? হ্যাঁ বাবা, তুমি আমার সাথে চলো, আমাদের সাথেই থাকবে। না রে, আমি এই বাড়িতেই থাকব। কেন বাবা, আপনি এই বাড়িতে একা থাকবেন কেন? আপনার ছেলে বৌমা তো আছেই, আপনি চলুন, আমাদের সাথেই থাকবেন। না বৌমা, আমি এই ঘর ছেড়ে কোথাও যেতে পারবো না। বাবা, এসব কি হয়ে গেল? শেষ বয়সে এটাই দেখা বাকি ছিল। আমি চাই তোরা সবাই ভালো থাক। গোপাল তার জমিতে একটি কুঁড়ে ঘর তৈরি করে, এরপর সেখানেই থাকতে শুরু করে। এখন থেকে এই কুঁড়ে ঘরেই আমাদের বাকিটা জীবন থাকতে হবে। হ্যাঁ, সে নয় থাকতে হবে, কিন্তু এখানে তোমাকে কথা শোনানোর মতো কেউ থাকবে না। এখানে আমরা দুজন আনন্দের সঙ্গেই থাকব। ও কথা বলো না, দিদি আমাকে যা বলতো আমি ওই সব কথা নিয়ে কখনো কিছু মনে করতাম না। শুধু আমি একটা কথাই ভাবছি যে বাবা কিভাবে ওখানে একা একা থাকবে। বাবাকে তো অনেকবার বললাম যে আমাদের সাথে চলো, কিন্তু বাবা আসতে রাজি হলো না। আসলে ওই বাড়িটার মধ্যে একটা স্মৃতি জড়ানো আছে, আমরা মাঝে মধ্যে গিয়ে বাবাকে দেখে আসব। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। এখন আমাদের সবকিছু আমাদেরই থেকে গেল, আজকে আমার খুব আনন্দ লাগছে। কি হলো, তুমি খুশি নও? মনে হচ্ছে আমরা কিছু হারিয়ে ফেললাম। কি আবার হারাবে? বরং আমাদের জীবন নতুন করে শুরু হলো। বর্ষাকালে যখন একটানা কদিন বৃষ্টি হলো, তারপর একদিন গোপালের ঘরের চাল দিয়ে জল পড়তে লাগল। শুনছ, ঘরের ছাদ দিয়ে তো সমানে বৃষ্টির জল পড়ছে। বৃষ্টিটা একটু ছাড়ুক, তারপর আমি ঠিক করে দেব, তুমি চিন্তা করো না। তুমি এত কষ্ট করে পরিশ্রম করে এবছর চাষ করলে, কত সুন্দর ফসল হয়েছিল, কিন্তু এই বৃষ্টির জন্য সেই ফসল আর ঘরে তুলতে পারলাম না। ঘরে তোলার আগেই সব ফসলগুলো নষ্ট হয়ে গেল। রাধা, আসলে জমি ভাগ করার সময় আমাদের ভাগে যে সমস্ত জমিগুলো পড়েছে সেই সব জমিগুলোই হলো নিচু জমি, যার জন্য অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে গেল। আমাদের ভাগ্যটাই খুব খারাপ, নইলে আমাদের সঙ্গেই কেন এমন হয়? আগে এই বাড়িটা হাসি আনন্দে ভরা ছিল, চারিদিক হাসির আওয়াজ, আনন্দ হইচই শোনা যেত। আর এখন বাড়িটা একেবারে নিশ্চুপ হয়ে গেছে। এই বুড়ো বয়সে আমারও কপাল, দুবেলা দুমুঠো ভাতের জন্য নিজেকেই সবকিছু করতে হয়। এই দুদিন আগে গোপাল এসে আমাকে দেখে গেল। যাই হোক, তবু আমি ওকে দেখতে পেলাম,
কিন্তু কতদিন হয়ে গেল সুবলের সাথে দেখা হয়নি। জানি না সুবল কবে আসবে। এই বাড়িটা এত চুপচাপ লাগছে কেন? এত নীরবতা আমার ভালো লাগছে না। আগে যখন ওই বাড়িতে থাকতাম কত আনন্দ করে হইচই করতাম। তোমাকে নিয়ে আর পারি না। আমরা এত শান্তিতে রয়েছি, তাতেও তোমার অসুবিধা হচ্ছে। আর ওই বাড়িতে তোমার ভাইয়ের বউ সবসময় ঘেন ঘেন করত, সেটা কি শুনতে ভালো লাগতো? কি সব বলছো কমলা? রাধা খুবই ভালো মেয়ে। সে বাড়ির সমস্ত কাজকর্ম করত, সবাইকে খেতে দিত, কিন্তু তুমি বারবার তার পিছনে লাগতে। তাতেও সে চুপচাপ বাড়ির সমস্ত কাজ করত। এরপরেও কিভাবে তুমি ওকে দোষ দিচ্ছ? তুমি চুপ করো। সারা জীবন শুধু তুমি আমাকেই দোষ দিতে থাকলে। আমি তো সবসময় দোষের ভাগীদার। আজকে যদি আমি এই জায়গা জমি ভাগাভাগির কথা না বলতাম, তাহলে একসাথে থাকলে তোমার কি সম্পত্তি এই রকম জমাতে পারতে? আজকে উঁচু জমিগুলো সব আমরা পেয়েছি বলে জমির ফসল থেকে এতগুলো টাকা ঘরে ঢোকাতে পারলাম। এরপরেও কি তুমি আমাকে খারাপ বলবে? গোপাল আমার ছোট ভাই, ওর ভাগে সব নিচু জমিগুলো পড়ায় আমি একটুও খুশি হইনি। জানি না এবছর এত বর্ষা গেল, এই বর্ষায়ও ফসল ঘরে তুলতে পারল কিনা। কি হলো, তুমি খাবার নিয়ে বসে আছো? খাচ্ছ না কেন? আজকে খাবার খেতে একদম ইচ্ছা করছে না। যখন ওই বাড়িতে ছিলাম তখন সকলে একসাথে মিলে খেতাম। গোপাল কত মজার মজার কথা বলতো। উহ, তুমি আবার শুরু করলে। এইসব শুনতে আর ভালো লাগছে না। সুবল মাঠে একা কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে। আগে যখন মাঠে আসতাম তখন আমাকে কাজ করতেই দিত না আমার ভাই গোপাল। সে একাই সব কাজ করে নিত। আর এখন এই অল্প সামান্য কাজ করতে গিয়েই আমি হাঁপিয়ে যাচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে। তোর ছোট ভাই গোপাল খুবই ভালো ছেলে, এত পরিশ্রমী একটা ছেলে, কিন্তু এবছর বন্যার জলে ওর সব ফসলগুলি নষ্ট হয়ে গেল। ওদের ঘরের চালটাও একেবারে ফুটো হয়ে গেছে। আসার পথে দেখতে পেলাম গোপাল চালটা একটু ঠিকঠাক করার চেষ্টা করছে। দুই ভাই যখন একসাথে ছিলিস তখন তোদের সংসারটাও কত ভালো ছিল, আর এখন দুই ভাইয়ের মধ্যে আকাশ পাতাল তফাত হয়ে গেল। অত পরিশ্রমী একটা ছেলে ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন চালের খড়টুকুও জোগাড় করতে পারছে না। সে কি বলছো কাকা? এত কিছু হয়ে গেছে আমার ভাইয়ের সাথে, অথচ আমি খবরটুকুও পাইনি। আমি এমনই হতভাগা দাদা, ছোট ভাইয়ের খবরটুকুও রাখতে পারি না। কি আর করবি বল বাবা সুবল, এখন প্রত্যেক ঘরেরই একই কাহিনী। বিয়ে হয়ে গেলেই ভাই ভাই পর হয়ে যেতে হয়, না চাওয়া সত্ত্বেও হয়। তবে বউয়েরা যদি ভালো হয়, সেখানে এক পরিবারে সবাই মিলে বুড়ো বয়স পর্যন্তও থাকা যায়। আর কাকা, ভগবান যদি না চায় তাহলে আর কিভাবে একসাথে থাকা যায় বলো? আজকে যা প্রচণ্ড রোদ, আমার খুব মাথা ঘুরছে। জানি না কিভাবে বাড়ি ফিরব। সুবল, তুই বরং ওই গাছের ছায়ায় যে কিছুক্ষণ বস। হ্যাঁ কাকা, তাই করি। আর যে দাঁড়িয়ে থাকতে পারছি না। মাথাটা ভেঙে যাচ্ছে। এই সুবল, কি হলো রে? এই তোরা সব কে কোথায় আছিস? এখানে আয়, সুবলকে ধরে নিয়ে চল। মাঠে থাকা গ্রামের লোকেরা সবাই মিলে সুবলকে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে আসে। কিভাবে তোমার এরকম হলো? আমি জানি আমার অহংকারের জন্যই তোমার এই অবস্থা হয়েছে। আজ আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার থেকে আমরা সবাই একসাথে থাকব। তুমিও ক্ষমা করে দাও আমাকে। তুমি সব সময় মন খারাপ করে থাকতে। আমার জন্যেই তোমাকে তোমার বাবা ও ভাইয়ের সাথে আলাদা হতে হলো। আমি তোমাকে কথা দিচ্ছি, এবার আর কখনো কারোর সাথে ঝগড়া বিবাদ করব না। এখন আমি বুঝতে পেরেছি, বিপদের সময় আপনজনেরাই পাশে থাকে। এরপর তারা সবাই মিলে হরনাথের সঙ্গে পুরনো বাড়িতে ফিরে যায় এবং কমলা ও রাধা মিলে সংসারের সমস্ত কাজ হাসি মুখে করে। তারা গল্প ও ঠাট্টার সঙ্গে নতুন করে জীবন কাটাতে শুরু করে।